ট্রেনিং ভিডিওটিতে স্বাগত। এই ট্রেনিং ভিডিওতে আমরা কনসাল্টিং এবং কনসাল্টিং বিজনেস সম্পর্কে একটা ধারণা দিব। আপনি যদি কনসাল্টিং এর ব্যাপারে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে হয়তো এখান থেকে সাফিসিয়েন্ট আর সিগনিফিকেন্ট ইনফরমেশন পাবেন। যদি আপনি এক্সিস্টিং কনসালটেন্ট হিসেবে কাজ করে থাকেন তবু হয়তো আপনি এটা দেখতে পারেন, শুনতে পারেন, তো কিছু ইনফরমেশন হয়তো আপনার কিছু বেনিফিট নিয়ে আসবে। সো হোয়াট ইজ কনসাল্টিং? কনসাল্টিং আসলে কি জিনিস? কনসাল্টিং হচ্ছে যে আপনি মানে কোনো সার্ভিস দিবেন অথবা কোনো একটা অ্যাডভাইস দিবেন অন্য বিজনেস অথবা অন্য মানুষকে। ঠিক আছে, কনসাল্টিং হচ্ছে যে আপনি অন্য কোনো বিজনেস অথবা মানুষকে বা গ্রুপ অফ পিপলকে আপনি একটা সার্ভিস দিবেন, কোনো কাজ করে দিবেন অথবা কোনো অ্যাডভাইস দিবেন, এবং ডেফিনেটলি সেটা আপনার একটা মনিটারি কম্পেনসেশন থাকবে। যখন আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করবেন বা কনসালটেন্ট হিসেবে সার্ভিসটা দিবেন তখন কিন্তু আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন, আপনি কারোর জন্য অথবা কোনো কোম্পানির জন্য এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন না, বরং আপনি নিজেও একটা কোম্পানি হিসেবে, নিজেও একটা বিজনেস হিসেবে কাজ করতেছেন। একটা আপনি একটা বিজনেস হিসেবে আর একটা বিজনেসকে সার্ভিস দিচ্ছেন। তো আপনি যেটা করতে পারেন যে আপনার একটা কনসাল্টিং বিজনেস হতে পারে, সেখানে হয়তো আপনি নিজেই একাই সার্ভিসটা প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট বলা যাবে। ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্সি আপনি একজন সোল প্রোপাইটারি বিজনেস হিসেবে করতে পারেন অথবা ইনকর্পোরেটেড বিজনেস হিসেবেও করতে পারেন। কিন্তু আপনি যাকে সাহায্যটা দিচ্ছেন, যাকে সার্ভিসটা দিচ্ছেন, আপনি ওই কোম্পানির কোনো এমপ্লয়ি নন। আপনাদের সাথে জাস্ট একটা বিজনেস কন্ট্রাক্ট আছে, ওইটার উপর বেস করে আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করবেন। সো আপনি সার্ভিসটা দিচ্ছেন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট পার্সন, ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট, এবং সেটা হতে পারে যে আপনি আপনার একটা সোল প্রোপাইটার অথবা ইনকর্পোরেট কোম্পানির আন্ডারে করতে পারেন। কারণ কনসালটেন্ট এটা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখা যায়। এটা ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, সেলস, বিভিন্ন প্রফেশনের লোকজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারে। যদি আপনার কোনো স্পেসিফিক স্কিল থাকতে পারে, স্কিল আছে যেটা মানুষের জন্য উপকারী এবং যে ডিমান্ড এবং পিপুল আর রেডি টু পে ফর ইট, তখন আপনি হয়তো আপনার ওই স্কিলটাকে একটা কনসাল্টিং বিজনেস হিসেবে এস্টাবলিশ করতে পারেন। আচ্ছা, এখন কনসালটেন্টস কেন দরকার? কোম্পানি অথবা বিজনেস আমাদের তো নিজস্ব এমপ্লয়ি অলরেডি আসছে, কিন্তু তারপরেও কেন কনসালটেন্ট দরকার হতে পারে? তো বিভিন্ন কারণে কনসালটেন্টদেরকে দরকার হয়। দ্য নিড ফর পার্সোনাল, এটা মনে করেন যে একটা কোম্পানিতে মনে করেন 300টা এমপ্লয়ি আছে, কিন্তু কোনো কোনো সময় দেখা যাবে যে হয়তো 300টা এমপ্লয়ি তাদের জন্য সাফিসিয়েন্ট না। এমন হতে পারে যে তাদের নতুন কোনো প্রজেক্ট আসতেছে যেটা করার জন্য সাফিসিয়েন্ট লোকজন নাই, অথবা তাদের বিজনেস কোনো একটা সিজনে ইনক্রিজ করে, অন্য সময় ডিক্রিজ করে। সেক্ষেত্রে তারা হয়তো টেম্পোরারি কনসালটেন্ট দিয়ে হাই সিজনটাকে কভার করার চেষ্টা করতে পারে। এটি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সিস্টিং যে রিসোর্স আছে বা পিপল আছে তাদের মধ্যে যে নতুন প্রজেক্টের জন্য যে কোয়ালিফিকেশন দরকার বা স্কিলস দরকার, সেই স্কিল সেট তাদের মধ্যে নাই, যার কারণে হয়তো দেখা যেতে পারে যে কনসালটেন্টদেরকে দরকার হয়। দ্য নিড ফর ফ্রেশ আইডিয়াস, অনেক ক্ষেত্রে দরকার হয় যে এক্সিস্টিং যে এমপ্লয়ি আছে তারা হয়তো সমস্ত ব্যাপারে হয়তো অতটা এক্সপার্ট নাও হইতে পারে, কোম্পানি যে সমস্ত এরিয়াতে সার্ভিস দরকার সমস্ত ব্যাপারে হয়তো অতটা এক্সপার্ট নাও হইতে পারে। এমন হতে পারে যে এমন এরিয়া থাকতে পারে যেখানে হয়তো ফুল টাইম এমপ্লয়ি রাখার কোনো লজিক নেই, তাদেরকে এই সার্ভিসটা টেম্পোরারি দরকার হয়, সেক্ষেত্রে তারা কনসালটেন্টের থ্রুতে এই সার্ভিসটা পাইতে পারে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে হ্যাঁ হয়তো কোম্পানিতে এমপ্লয়ি আছে, তারা হয়তো সাফিসিয়েন্ট এক্সপার্ট রিলেটেড সাবজেক্ট এরিয়াতে, তারপরে দেখা যেতে পারে যে তাদের হয়তো একটা নতুন আইডিয়া দরকার, ফ্রেশ আইডিয়া দরকার। এমন হতে পারে যে তারা তেমন কারো কাছে যাইতে পারে যার হয়তো এই কোম্পানির ইন্ডাস্ট্রি সম্পর্কে বিশেষ কোনো ধারণা নাই, বা সে হয়তো বিশেষ কোনো কিছু জানে না তাদের যে ওয়ার্ক পলিসি হিসাবে, কিন্তু সে হয়তো প্রবলেম সলভিং এ ভালো, তার হয়তো অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি ভালো, হয়তো জাস্ট তাকে নিয়ে আসা যায়, তার সাথে হয়তো ডিসকাস করা যায় বিজনেস কিভাবে রান করতেছে, বিজনেস কনসেপ্ট তাকে দেওয়া যায়,
দুটোর উপর বেস করে তার প্রবলেম সলভিং স্কিল সে ইউজ করে হয়তো মানে একটা ডিফারেন্ট এরিয়ার এক্সপিরিয়েন্স থেকে সে হয়তো কোনো একটা আইডিয়া দিতে পারে যেটা হয়তো মানে বিজনেসের জন্য বেনিফিশিয়াল হতে পারে। এই সমস্ত পারপাজে হয়তো কনসালটেন্টকে দরকার হতে পারে। সো নট নেসেসারিলি যে আপনি যে কনসালটেন্টকে হায়ার করবেন বা আপনাকে যে কোম্পানি হায়ার করবে নট নেসেসারি যে আপনাকে ওই বিজনেস সম্পর্কে 100% জানতেই হবে। অনেক ক্ষেত্রে হতে পারে যে না জানাটা একটা বেনিফিট, বাট হয়তো আপনার অন্য কোনো কমপ্লিমেন্টারি স্কিল আছে যেটা হয়তো আপনাকে ওদের বিজনেস হেল্প করতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনার সেই কমপ্লিমেন্টারি স্কিলটা বা আপনার কনসালটেন্ট হওয়াটা ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট রেগুলেশনস, অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার মানে প্রত্যেকটা বিজনেসকে কি করতে হয় যে কিছু গভর্নমেন্ট মানে রেগুলেশনকে মেনটেন করতে হয় বা ফলো করতে হয়, মেনটেন করে চলতে হয়। তো আপনি যদি এরকম হন যে আপনি গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন আপনি ক্লিয়ারলি বুঝছেন এবং কোন একটা কোম্পানি কিভাবে কমপ্লাই করতে পারে গভর্নমেন্ট রুলসের সাথে, হয়তো আপনি আপনার এই স্কিল এবং নলেজ যেটা আছে এটার উপর বেস করে একটা কনসালটেন্সি ক্রিয়েট করতে পারেন মানে বিজনেসকে হেল্প করার জন্য। দ্য নিড ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তো কোম্পানির পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য হয়তো কনসালটেন্ট দরকার হতে পারে। দ্য নিড টু ডায়াগনোজ প্রবলেমস অ্যান্ড ফাইন্ড সলিউশনস, তো অনেক ক্ষেত্রে তো কোম্পানিতে যে ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত প্রবলেমগুলো ডায়াগনোজ করে বের করা এবং সলিউশনটা দেওয়া, এটা আসলে নেসেসারি। মানে এই ধরনের কেউ যে হয়তো প্রবলেমকে ডায়াগনোজ করতে পারে এবং সলিউশন দিতে পারে তারা হয়তো কনসালটেন্ট হিসাবে এভাবে কাজ করতে পারে। মানে ডক্টর বা মেডিকেল ফিল্ড আপনি যেটা হতে পারে যে ডক্টরের কি থাকতে পারে সেটা প্রচুর নলেজেবল, প্রচুর রিসোর্স তার আছে, কিন্তু সে যদি তার রিসোর্স তার নলেজ তার এক্সপিরিয়েন্স এগুলোকে ইউজ করে ডায়াগনোস করে সঠিক ডিজিজটা বের করতে না পারে সেক্ষেত্রে হয়তো সে অতটা ভ্যালুয়েবল ডক্টর হিসেবে গণ্য হবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে মানে এক্সিস্টিং রিসোর্স এক্সপিরিয়েন্স এগুলোকে ইউজ করে ডায়াগনোস করার ক্ষমতা যারা আছে সে হয়তো কনসালটেন্ট হিসেবে ভালো করবে, তো অনেক বিজনেস তাকে কনসালটেন্ট হিসেবে হায়ার করবে। দ্য নিড টু ট্রেন এমপ্লয়িজ, অনেক ক্ষেত্রে যেটা হয় যে কোনো কোম্পানি তাদের এক্সিস্টিং এমপ্লয়ীদেরকে হয়তো কোনো একটা বিশেষ স্কিল সেটে অভিজ্ঞ করে তোলার জন্য হয়তো ট্রেনিং ব্যবস্থা করে থাকে। সেক্ষেত্রে হয়তো কনসালটেন্ট যারা ট্রেনার হিসেবে কাজ করে তারা হয়তো এক্ষেত্রে বিজনেস পাইতে পারে। দ্য নিড ফর এ কমপ্লিট টার্ন অ্যারাউন্ড, তো অনেক কনসালটেন্ট আছে যারা হয়তো বিজনেস কনসালটেন্ট যারা হয়তো মনে করেন আপনার কোম্পানিকে হয়তো মানে ব্যাংক্রাপসি যেটা আছে ব্যাংক্রাপসি থেকে মানে ব্যাংক্রাপসি প্রিভেন্ট করতে হেল্প করতে পারে, ওই স্কিলটা তো কাজে লাগে। হাউ কনসালটেন্টস আর অ্যানালাইজড, আপনি যখন কনসালটেন্ট হিসেবে কাজ করতে যাবেন কোনো একটা বিজনেসের সাথে যখন আপনার কথাবার্তা হবে সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে অ্যানালাইজ করার চেষ্টা করবে যে আপনি আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট কনসালটেন্ট কিনা তাদের জন্য, আর আপনি মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তারা তো চিন্তা করবে যে আপনি ক্যান ইউ অ্যাড সামথিং টু দ্য আউটপুট, আপনি কোম্পানিতে কোনো আউটপুট অ্যাড করতে পারবেন কিনা, কোম্পানিকে সেভ মানে টাইম এবং মানি সেভ করতে পারবেন কিনা, আপনাকে সাফিসিয়েন্ট স্কিলস এবং এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি কি কাজটা করতে পারবেন কিনা। এই সমস্ত কিছুর উপর বেস করে হয়তো কোম্পানি আপনাকে অ্যানালাইজ করবে এবং যদি মনে করে যে আপনি আপনার সাফিসিয়েন্ট স্কিলস আছে সেক্ষেত্রে তারা আপনাকে হায়ার করবে। হোয়াট মেক্স অ্যান আউটস্ট্যান্ডিং কনসালটেন্ট, আচ্ছা মানে কনসালটেন্ট হওয়ার জন্য আপনার কি কি গুণ দরকার। বিসাইড ম্যানার, এটা আসলে আপনি আপনার ক্লায়েন্টের সাথে মানে সম্পর্কটা কিভাবে রাখতে পারেন। অনেকের দেখাতে পারে যে টেকনিক্যাল স্কিল থাকলেও আপনার তো বিসাইড ম্যানারটা ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ আপনি যদি ক্লায়েন্টের সাথে সম্পর্ক ঠিক রাখতে না পারেন তাহলে দেখা যাবে যে ক্লায়েন্ট যদি আপনার সাথে কাজ করতে কমফোর্ট ফিল না করে আপনি কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও হয়তো দেখা যাবে যে আপনি হয়তো কনসাল্টিং পেমেন্টটা পাচ্ছেন না অথবা ক্যান্সেল করতে হচ্ছে কন্ট্রাক্টটা। দ্য অ্যাবিলিটি টু ডায়াগনোজ প্রবলেমস, তো আপনি আপনার এক্সিস্টিং নলেজ স্কিল এবং
এক্সপিরিয়েন্স এগুলোকে ইউজ করে যদি ক্লায়েন্টের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে তো আপনি কনসালটেন্ট ভালো করতে পারবেন না। কিন্তু আপনার হয়তো এই অ্যাবিলিটি থাকতে হবে যে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স অথবা ইন্টারনেট রিসোর্স বা যে কোনো রিসোর্সকে ইউজ করে আপনি যদি ক্লায়েন্টের প্রবলেমটাকে বের করতে পারেন, আপনি যদি সেই অ্যাবিলিটি থাকে, আপনি তো একটা ভালো কনসালটেন্ট হিসেবে গণ্য হবেন। দ্য অ্যাবিলিটি টু ফাইন্ড সলিউশনস, যেরকম প্রবলেম বের করতে পারতে হবে সেরকম অবশ্যই সলিউশন বের করতে পারতে হবে, এবং ডেফিনেটলি একটা ভালো সলিউশন বের করতে পারতে হবে যেটাতে ক্লায়েন্টকে মানি এবং টাইম সেভ করবে, অথবা তাদের প্রসেসকে ইমপ্রুভ করবে, পারফরমেন্স ইমপ্রুভ করবে, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে, প্রফিট ইমপ্রুভ করবে। তো আপনার সেই সলিউশনটা বের করতে হবে। টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড নলেজ, ডেফিনেটলি একটা কোর মানে ক্রাইটেরিয়া। আপনাকে ডেফিনেটলি কাজটা করার জন্য টেকনিক্যাল এক্সপার্টাইজ আপনার থাকতে হবে। আপনি যদি একটা জাভা কনসালটেন্ট হিসেবে কাজ করেন, তাহলে যেহেতু আপনাকে জাভা সম্পর্কে ক্লিয়ারলি জানতে হবে, অথবা জাভা স্পেসিফিক টেকনোলজি যেখানে যেটা আপনি মানে এই পজিশন ইউজ করবেন সেগুলোতে আপনাকে এক্সপার্ট হতে হবে। কমিউনিকেশন স্কিলস, ডেফিনেটলি এটা কমিউনিকেশন স্কিলস আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে, মানে প্রজেক্টটাকে মানে আন্ডারস্ট্যান্ড করার জন্য, প্রজেক্টের রিকোয়ারমেন্ট কমিউনিকেট করার জন্য, বা প্রজেক্টের প্রোগ্রেস কমিউনিকেট করার জন্য, অথবা ক্লায়েন্টের মানে প্রজেক্ট রিকোয়ারমেন্টটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য আপনার কমিউনিকেশন স্কিলস দরকার হবে। One of the most important skills for sure, marketing and selling ability. আপনার কি করতে হবে, মার্কেট এবং সেল করার অ্যাবিলিটিও থাকতে হবে। এটা হতে পারে যে আপনার নিজের বিজনেসকেও প্রমোট করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, সেল করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন সেক্ষেত্রে হয়তো আপনার মানে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, আপনার যে স্কিলগুলো দিচ্ছেন, এটাও আপনাকে সেল করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। ম্যানেজমেন্ট স্কিলস, ডেফিনেটলি আপনার ম্যানেজমেন্ট স্কিলস থাকতে হবে। আচ্ছা, হাউ টু গেট ক্লায়েন্টস, আমি তো নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব। এই সিরিজে কয়েকটা ভিডিও করে তারপরে আমি বিভিন্ন সেকশনটাকে আলোচনা করবো। আর বুঝতে পারতেছেন যে এখানে ইলেকট্রিসিটি নাই, চলে গেছে। সো আমি যেটা করবো, ইলেকট্রিসিটি আসার পরে আমি পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবো। বাই দ্য টাইম, মিন টাইম, হ্যাভ ফান, থ্যাংক ইউ, বাই।